সালমা বেগম ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বোঝার চেষ্টা করলেন ছবির মেয়েটিও রাগিবের মধ্যস্থ সম্পর্ক, কিন্তু ঠিক যেন বুঝে উঠতে পারলেন না তিনি। চিন্তার অতল সাগরে ডুবে রইলেন তিনি। অকস্মাৎ সার্ভেন্টের ডাকে খানিক চমকে উঠলেন তিনি। তৎক্ষণাৎ ছবিটি নিজের কাছে রেখে বইটি কার্টনে রাখলেন সালমা বেগম। সার্ভেন্টকে বললেন কার্টনটি নিয়ে যেতে। সার্ভেন্ট কার্টন নিয়ে চলে যেতেই সালমা বেগমের মুখশ্রীর রূপরেখা যেন বদলে গেল। দু চোখে সন্দেহের আভাস পাওয়া গেল। চিন্তাশক্তি তীক্ষ্ণ হয়ে এলো, মস্তিষ্ক সতর্ক হলো। এ ছবির রহস্য খুঁজে বের করতেই তিনি রাগিবের রুমে তল্লাশি অভিযান শুরু করলেন, হয়তো আরও কিছু পাবার আশায়। কিন্তু 20 মিনিটের চিরুনি তল্লাশি শেষেও তিনি কিছুই পেলেন না। খানিক অবাক হলেন এতে, তবে এ নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মনে মনে পরিকল্পনা করলেন রাগে ফিরে এলেই ছবির মেয়েটির সম্পর্কে সরাসরি জিজ্ঞেস করবে। কারণ এসব বিষয়ে কাল বিলম্ব করার অর্থ মেয়ের ভবিষ্যৎ সংকটপূর্ণ মুহূর্তে ছেড়ে দেওয়া। সালমা বেগম দৃঢ়চিত্তে সিদ্ধান্ত নিলেন, অতঃপর রুমের অন্য কাজে মনোযোগী হলেন। হে সাবিয়া, কেমন আছো? প্রায় 1 মাস পর সেই পরিচিত এবং বিরক্তিপূর্ণ কণ্ঠ শুনে শরীর জ্বলে উঠল সাবিহার। তার এই অপ্রসন্নতার কারণ যে কণ্ঠ, সে কণ্ঠের মালিকের নাম অ্যাঞ্জো। সাবিহার সাথে একই ভার্সিটিতে পড়ে সে। পহেলা হতেই সাবিহার রূপে পাগলপ্রায় অ্যাঞ্জো সবসময় সাবিহাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে উন্মুখ হয়ে থাকে। কিন্তু সাবিহা বরাবরের মতোই অ্যাঞ্জোকে উপেক্ষা করে চলে। কারণ অ্যান্ড্রো কখনোই এক নারীতে স্থির থাকা ব্যক্তি নয়। প্রায় প্রতি রাতে মেয়েদের সাথে রাত কাটিয়ে তাদেরকে গার্লফ্রেন্ড বানায়। এক একজনের সাথে কয়েক মাস কাটিয়ে নতুন করে অন্য মেয়ের পেছনে পড়ে সে। এসব কারণেই মূলত অ্যাঞ্জোকে দু চোখে দেখতে পারে না সাবিহা। আজ ক্লাস শেষ করে সেও সোফিয়া ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকলো অ্যাঞ্জো। অ্যাঞ্জোরে অসাধারণ প্রশ্নের কড়া জবাব দিতে সাবিহা পিছনে ফিরে অ্যাঞ্জো নামক ছেলেটিকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই অ্যাঞ্জো তার সম্মুখে এসে দাঁড়ালো। সাবিহার দিকে ডান হাত এগিয়ে দিয়ে ভদ্রতা সূচক সুরে বলল, দীর্ঘ 1 মাস পর তোমার দেখা পেলাম সাবিয়া, কি শান্তি লাগছে, বলে বোঝাতে পারবো না তোমাকে। সাবিহা চোখ মুখ কুঞ্চিত করে ভীষণ বিরক্তির সহিত বলল, তোমার শান্তি আমার কাছে অশান্তি লাগে এনজো? এত দিনেও এটা বুঝতে পারোনি তুমি? অ্যাঞ্জো সাবিহার প্রথমোক্ত কথাটি পুরোপুরি উপেক্ষা করে বলল। তুমি আমাকে এই 1 মাসে মিস করনি সাবিয়া? সাবিহা জবাব দিল না, বরং গরম চোখে অ্যাঞ্জোর দিকে চেয়ে রইল। তার এই চাহনিতেই অ্যাঞ্জো যেন ঘায়েল হলো। সোফিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, সাবিয়া যে তোমাকে অপছন্দ করে সেটা কি বুঝো না, নাকি বুঝতে চাও না ইজ্জো? অ্যাঞ্জো বাঁকা হাসল। তার এই হাসি সাক্ষাৎ শয়তানের হাসির ন্যায় লাগলো। সে সাবিহার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, বুঝতে চাইছো না, আমি শুধু ওকে পেতে চাই। অ্যাঞ্জোর শেষোক্ত কথায় সাবিহার মেজাজ তিরিক্ষি হয়ে এলো, তবুও সে নিজেকে যথেষ্ট শান্ত রাখলো। অ্যাঞ্জোর মুখের ওপর কঠোরভাবে জবাব দিল, ইন ইয়োর ড্রিমস এনজো। এই বলে সে সোফিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। এদিকে অ্যাঞ্জো সাবিহার সুরৌল কোমর নজর কাড়া উরুর দিকে বাজে দৃষ্টিপাত করলো, যেন দু চোখ দিয়েই গিরে ফেললো সাবিহার মেদহীন মেয়েরই শরীরটা। সাবিহার রুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। রাগিবের বাড়ি ফেরার পূর্বেই গোছগাছের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানো মাত্রই রাগিব বিছানায় শুয়ে পড়ল। কল লিস্ট হতে অ্যান্ড্রুর নাম্বার বের করে কল করতে যাওয়ার পূর্ব মুহূর্তেই রুমে সালমা বেগমের আগমন ঘটল। সালমা বেগম নক করে রুমে ঢুকতেই রাগিব বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে ভদ্রতা সূচক কণ্ঠে বলল, এত কষ্ট করে রুম গুছিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না, বরং স্মিত হাস্যের রাগিবকে জিজ্ঞাসা করলেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করব, একদম সত্য জবাব দিবে তো? সালমা বেগমের এহেন প্রশ্নে রাগিব কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। ঠোঁট হতে সে হাসি উবে গেল। চেহারায় খানিকটা গম্ভীর ভাব এনে বলল, জি আন্টি, সত্য জবাব দেওয়ার মতো হলে অবশ্যই দিব। রাগিবের কথা মাটিতে পড়তে না পড়তেই সালমা বেগম সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে মিথ্যে জবাব দিবে? তেমন কিছু না আন্টি, আপনি কি প্রশ্ন করতে চান করুন। সালমা বেগম তৎক্ষণাৎ হাতের ছবিটি রাগিবের দিকে ধরে বললেন, ছবিতে তোমার সাথে এই মেয়েটিকে রাগিব? সালমা বেগমের হাতের ছবিটি দেখে রাগিব যেন আকাশ থেকে পড়ল। ক্ষণেই সালমা বেগমের হাত হতে ছবিটি এক প্রকার ছিনিয়ে নিয়েই বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কাছে ছবিটি এলো কি করে? সালমা বেগম রাগিবের সে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না, উল্টো তাকে প্রশ্ন করে বসলেন, এটা তোমার কে হয় রাগিব? তুমি আমার মেয়েকে ধোকা দিচ্ছ না তো? রাগিব চট করে চোখ তুলে চাইল, দৃঢ় চিত্তে বলল,
এসব কি বলছেন আন্টি? আমি সাবিহাকে ভালোবাসি, ওকে ধোকা দেওয়ার কথা কখনোই চিন্তা করিনি। তাহলে এ মেয়েটা কে? রাগিব কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল, অতপর দীর্ঘশ্বাস ফিরে বলল। ছবির মেয়েটা আমার বোন রামিসা। সালমা বেগমের সন্দেহ দূর হলো না, তিনি বললেন। আমার জানা মতে তোমার কোনো বোন নেই। দেশে শুধু তুমি আর তোমার বাবা থাকতে, তাহলে ও তোমার বোন হলো কি করে? মিথ্যে বলছো না তো? রাগিব নিশ্চুপ রইল, কিছুটা পিছিয়ে বিছানায় বসে পড়ল, তবে ভেতরটা আবেগী হয়ে উঠল। আখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এলো, তবে সালমা বেগমের সম্মুখে নিজের অশ্রুকে নিয়ন্ত্রণ করে বলল। মিথ্যে বলে আমার লাভ নেই আন্টি। যে মানুষের অস্তিত্ব পৃথিবীতে নেই সেই মানুষটির সম্পর্কে সবাইকে না জানানোই বেটার বলে মনে হয় আমার। সালমা বেগম রাগিবের কথায় খানিক ধাক্কা খেলেন, বললেন। এর মানে রামিসা বেঁচে নেই? রাগিব পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানি চাইল, বলল। না, আর ওর মৃত্যুর কারণ না জিজ্ঞেস করলে খুশি হব আন্টি। আর এই পর্যন্ত যা যা বললাম তার সবটাই সত্য। এই সত্য মানার মতো বিশ্বাস তো করতে পারেন আমাকে, তাই না? সালমা বেগম জবাব দিলেন না। রাগিবের নিকটে দাঁড়িয়ে সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, শোনালেন সান্ত্বনামূলক কিছু বাণী। রজনীর গভীরতা বেড়েছে, কমেছে পরিবেশের তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ চলছে ভেনিসে। যদিও শীতের প্রকোপ জানুয়ারির তুলনায় কম, তবে এই প্রকোপ বেড়ে যায় রাতে। রাতে যেন শীতল হাওয়াটা পুরো ভেনিস শহরকে জাপটে ধরে। এমনই এক হিম শীতল মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে তার মোটা উলের সোয়েটার, হাতে এক মগ ধোয়া ওঠা কফি। তবে কফির উষ্ণতা পূর্বের তুলনায় কমেছে, কারণ মগে আর আছে অর্ধেক কফি। সাবিহা কফিতে চুমুক দিতে দিতেই ব্যালকনিতে রাগিব এসে উপস্থিত হয়। রাগিব তার পাশে দাঁড়িয়ে বলল। একা একাই কফি খেলে? সাবিহা মুচকি হেসে বলল। আপনি ফোনে কথা বলছিলেন বলে ডিস্টার্ব করিনি, তবে আপনি বললে আপনার জন্য আরেক মগ কফি বানিয়ে আনতে পারি। সাবিহার কথায় রাগিব বিস্তৃত হাসল, অতঃপর আচমকা সাবিহার হাত হতে কফির মগ নিয়ে বলল। নো নিড, এই কফিতে আমার চলবে। এই বলে সে কফির মগে চুমুক দিল। রাগিবের এ কাণ্ডে সাবিহা খানিক আশ্চর্যান্বিত হলো, তবে মুহূর্তেই উষ্ণ ভালোবাসায় তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হলো। রাগিব কফি খেতে খেতে বলল। দারুণ কফি বানাও তো তুমি। কাল সকালে আমাকে মাস্ট বি এক মগ কফি বানিয়ে দিবে। অবশ্যই, আই হ্যাভ নো প্রবলেম। তবে একদিন আপনার হাতের কফিও খাওয়াবেন আমায়। শেষ চুমুকে কফিটুকু শেষ করে ব্যালকনির ছোট্ট কাঠের টেবিলে কফির মগটা রাখলো রাগিব। অতপর বিনা বাক্যে আচমকা সাবিহাকে পেছন হতে জাপটে ধরল। অকস্মাৎ রাগিবের ছোঁয়ায় কিঞ্চিত চমকে উঠল সাবিহা। ওদিকে রাগিব বলল। তুমি চাইলে রোজই তোমাকে কফি খাওয়াতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে তুমি বলে ডাকবে। এতদিনে ভদ্রতার খাতিরে অপরিচিত হওয়ার সুবাদে না হয় আপনি বলে ডেকেছো, কিন্তু এখন আর না। তোমার কণ্ঠে তুমি ডাক শুনতে চাই। সাবিহা কিয়ৎক্ষণ নিশ্চুপ হয়ে রইল, অতপর মুচকি হেসে বলল। ঠিক আছে, মানলাম শর্ত। এখন থেকে তুমি করেই বলবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই বলে রাগিব নীরবে দাঁড়িয়ে রইল, কথা বলল না সাবিহাও। কিয়ৎ বাদে রাগিব সাবিহার কাঁধে থুতনি রাখল। তার এ ছোঁয়ায় অল্প বিস্তর কেঁপে উঠল সাবিহা। ধীরে ধীরে গভীর হলো রাগিবের স্পর্শ, আর এই স্পর্শে আপাতমস্তক কেঁপে উঠল সাবিহা। রাগিব লঘু কণ্ঠে ধীরে ধীরে বলল। জানো সাবিহা, তোমার ঠোঁটের হাসিটা আমাকে স্নিগ্ধ আবেশে আচ্ছাদিত করে। তোমার ওই হাসির প্রেমে যে আমি কতবার পড়েছি তা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, তোমাকে কি আমি স্নিগ্ধময়ী নামে ডাকতে পারি? এই বলে রাগিব সাবিহার কাঁধে অথর্ছ আরো। সাবিহার অঙ্গ প্রত্যঙ্গে বয়ে গেল শিহরণ। আবেশে আখিজোড়া বন্ধ করে ফেলল সে। নিম্নকণ্ঠে ছোট্ট করে জবাব দিল। হুম। আজ কি আমি স্নিগ্ধময়ী স্নিগ্ধতা নিজেকে আবিষ্ট রাখতে পারি? সাবিহা জবাব দিল না। রাগিবের স্পর্শ গভীর হলো, সাবিহা কোনো মতে মাথা নাড়িয়ে বলল। হুম। অতপর রাগিব সাবিহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার দৃষ্টিতে মাদকতা মিশ্রিত। সে দু চোখ ভরে তার স্নিগ্ধময়ীর লাজুক রূপ দেখতে লাগলো। এদিকে সাবিহা ভীষণ লজ্জায় নতমস্তকে দাঁড়িয়ে রইল। তারে লাজুক চাহনি দারুণভাবে ঘায়েল করল রাগিবকে। অতপর রাগিব বিনা বাক্যে সাবিহাকে পাজা করে তুলে রুমের দিকে পা বাড়ালো। সকালে নাস্তা সেরে রিডিং রুমে বসে একধারে বই পড়ছিল সালমা বেগম। হঠাৎ আশপাশ হতে স্ফুলিঙ্গের মৃদু শব্দ শুনতে পেলেন তিনি। তার মস্তিষ্ক সতর্ক হলো। দ্রুত উঠেই রিডিং রুমের বৈদ্যুতিক সংযোগগুলো দেখলেন। পুরো রুম ঘুরে সবই ঠিকঠাক পেলেন। এবার তার সন্দেহ হলো রিডিং রুমের ওই ছোট্ট রুমটিতে স্ফুলিঙ্গের শব্দ হচ্ছে। তিনি দ্রুত পায়ে ওই রুমটির দিকে এগিয়ে গেলেন। দরজায় আড়ি পেতে শুনলেন ভেতরের অবস্থা।
হ্যাঁ, স্ফুলিঙ্গের শব্দ ভেসে আসছে। ক্ষণে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। দ্রুততার সহিত ফোন এনে কল দিলেন নিকটস্থ মেকানিককে। জরুরি ভিত্তিতে তাদের বাড়িতে আসতে বলেন। ততক্ষণে সালমা বেগম বাহির হতে স্ফুলিঙ্গের শব্দের উৎস খুঁজতে লাগলেন। খোঁজার এক পর্যায়ে তিনি নিচে ঝুঁকে দরজার নিচ হতে ঠান্ডা হাওয়ায় উপস্থিত পেলেন। তৎক্ষণাৎ অস্ফুট স্বরে বললেন, নিশ্চয়ই এসির মিটারে স্পার্ক হয়েছে, এখন বাস্ট না হলেই হয়। এই বলেই তিনি রুমটি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। এই ঘটনা জানাতে তিনি ফোন লাগালেন আফসার সাহেবকে, কিন্তু জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় আফসার সাহেব কল রিসিভ করলেন না। এদিকে 10 মিনিটের মাঝেই মেকানিক এসে উপস্থিত হলো। তারা দরজা খোলার জন্য সালমা বেগমের নিকট চাবি চাইল, কিন্তু আফসার সাহেবের এই রুমের চাবি তার কাছে নেই। ফলে আর উপায় না পেয়ে বিপদাপন্ন পরিবেশেই মেকানিকরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো। দেখলো এসির মিটারে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে, যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এসি। পরিস্থিতি সংকটপূর্ণ দেখে মেকানিকরা তৎক্ষণাৎ কাজে নেমে পড়ল। খানিক বাদে তারা জানালো এই স্ফুলিঙ্গের কারণ হলো 48 ঘন্টার বেশি সময় একটানা এসি চলমান থাকা। সালমা বেগম অনুমান করলেন আফসার সাহেব রুম হতে বেরিয়ে যাওয়ার পূর্বে এসি বন্ধ করেনি। তারই ফলাফল স্বরূপ আজ এই স্ফুলিঙ্গের সৃষ্টিপাত। মেকানিকরা তাদের কাজ করে চলে যেতেই সালমা বেগম আফসার সাহেবের সেই রুমে ঢুকে পড়লেন। এতক্ষণ বেশ কষ্টে নিজের কৌতূহল দমিয়ে রেখেছিলেন তিনি। আফসার সাহেবের এই রুমের প্রতি তার কৌতূহল পহেলা হতেই তিনি খুব করে জানতে চাইতেন আফসার সাহেবের তাদেরকে এই রুমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন? কি আছে এই রুমে যার জন্য এত নিষেধাজ্ঞা? সালমা বেগম পুঞ্জীভূত কৌতূহল মেটাতে রুমে ঢুকলেন। এক নজরে পুরো রুম ভালোভাবে দেখলেন। রুমে অবস্থিত ডেস্কের ফাইলগুলো দেখলেন, তবে বুঝতে পারলেন না কিছুই। এক পর্যায়ে ডেস্কের ড্রয়ারগুলো খুলতে লাগলেন তিনি। প্রথম ড্রয়ারে পেয়ে গেলেন একটি বক্স। বক্সটি সুন্দর নকশা করা কাগজে মোড়ানো, লাল রঙের একটা ফিতা দিয়ে বক্সের মুখ কোনো মতে আটকে রাখা। বাক্সটি দেখে সালমা বেগমের কৌতূহল পূর্বের তুলনায় আরও বেড়ে গেল। তিনি বাক্সটি ডেস্কে রেখে প্রথমে সেটির ফিতা খুললেন। অতঃপর বক্সটি উন্মুক্ত করতেই তিনি আশ্চর্যান্বিত হলেন। বাক্সে রাখা জিনিসগুলো দেখে তিনি যেন আকাশ হতে পড়লেন। আফসার সাহেবের গুপ্ত সেই রুমটিতে সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি স্তব্ধ ও অবিশ্বাসে পূর্ণ। বক্সে এমন কিছু থাকবে তা তিনি অনুমানও করতে পারেননি। বক্সটিতে একটি রক্তাক্ত কাপড়ের অংশ ও কয়েকটি ছবি রাখা। ছবিগুলো আর কারণ নয়, বরং আফসার সাহেব ও রামিসার। রামিসাকে চিনতে প্রথমে একটু অসুবিধা হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি রামিসাকে পুরোপুরি চিনে ফেলেন। বাক্সে রাখা ছবিগুলোর মাঝে কয়েকটি ছবিতে রামিসার চোখ বুঝে আফসার সাহেবের কাঁধে মাথা রেখে বসে আছে। কয়েকটি ছবিতে দুজন বেশ ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে, তবে সেসব ছবিতেও রামিসার চোখ জোড়া বন্ধ। ছবির পারিপার্শ্বিক পরিবেশ দেখে মুহূর্তেই অনুমান করা যায় ছবিগুলো কোনো ক্লাবে তোলা হয়েছে। সালমা বেগম মিলিয়ে দেখলেন বক্সে রাখা রক্তাক্ত কাপড়ের অংশটি রামিসার গলায় ঝুলে থাকা শর্ট স্কার্ফের একটি অংশ। এসব দেখেই সালমা বেগম স্থির থাকতে পারলেন না। ধপ করে মেঝেতে বসে পড়েন। তার মুখ দিয়ে টু শব্দটুকু বের হচ্ছে না। ভেতরটা অবিশ্বাস্য করে এই ছবিগুলো দেখে ভেঙে চুরমার হয়ে গিয়েছে যেন। তিনি আফসার সাহেব ও রামিসার এ ধরনের ছবি মোটেও আশা করেননি। সালমা বেগম শূন্য মস্তিষ্কে কিয়ৎক্ষণ বসে রইলেন। অনুভব করলেন চারপাশের কঠোর নীরব পরিবেশ। অনুভব করলেন তার অন্তরের সকল বিশ্বাস আশা আজ ভোঁতা হয়ে গিয়েছে। নিজের স্বামীকে এমন আপত্তিকর ছবিতে দেখে সালমা বেগমের শরীর গুড়িয়ে গেল। মুহূর্তেই আফসার সাহেব ও রামিসার জন্য তার হৃদয়ে একরাশ ঘৃণার জন্ম নিল। আখিজোড়া বেড়ে গড়িয়ে পড়ল আস্থা ভঙ্গের যন্ত্রণার অশ্রু। তিনি কাঁদতে লাগলেন, নীরবে কাঁদতে লাগলেন। কত সময় গড়িয়ে গিয়েছে তা জানা নেই সালমা বেগমের। চাপা কান্নার ফলে মাথাটা ভারী হয়ে এসেছে। নাকের উপরাংশে মৃদু ব্যথা অনুভব হচ্ছে। নোনা জলের অশ্রুতে দুগালো আঠালো হয়ে এসেছে। কিয়ৎক্ষণ হাতে থাকা বক্সটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে উঠে দাঁড়ালেন তিনি। বক্সটি পুনরায় ভালোভাবে ফিতা দিয়ে মুড়িয়ে সেটি সহ রুমে হতে বেরিয়ে এলেন তিনি। তার দৃষ্টি দৃঢ়, যেন ভেঙে পুনরায় গড়ে ওঠা একটি মূর্তি তিনি। বাক্সটি নিয়ে রুমে এসে দরজা আটকে দিলেন তিনি। সেটি বিছানার উপর অবহেলায় রেখেই ওয়াশরুমে চলে গেলেন তিনি। মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে ফোলা চোখে আয়নায় তাকালেন। মনস্থির করলেন রামিসার সম্পর্কে রাগিবকে সব জিজ্ঞেস করবেন, এমনকি আফসার সাহেব ও রামিসার মধ্যকার সম্পর্ক নিয়েও জিজ্ঞেস করবেন। নিজের বোন সম্পর্কে রাগিব নিশ্চয়ই এসব তথ্য জানাবে।
মোট কথা সালমা বেগম এই সব ছবি সত্যতা জানার জন্য আফসার সাহেবের ফেরার অপেক্ষা করতে পারবেন না। অধৈর্য হয়ে পড়বেন, আর নিশ্চয়ই এ ধরনের কথা ফোনে বলা যায় না। সালমা বেগম হাত মুখ ধুয়ে রুমে চলে আসলেন, বাক্সটি নিয়ে আলমারিতে রেখে দিলেন। অতঃপর অবসন্ন শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মিনিট 5 মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। দুপুরে বাইরে থেকে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরেছে রাগিব ও সাবিহা। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সাবিহা পোশাক বদলিয়ে রাগিবের পাশে সোফায় বসল। অনেকটা অনুরোধের সুরে রাগিবকে বলল, আচ্ছা শোনো, পরশুদিন আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমায় ইনভাইট করেছে, তুমিও চলো না আমার সাথে। রাগিব ফোনে মগ্ন ছিল। সাবিহার কথা শুনে সে ফোন রেখে তার দিকে চাইল। মৃদু হেসে বলল। যাওয়া কি খুব জরুরি? সাবিহা তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে বলল, গেলে কোনো সমস্যা? অবভিয়াসলি নট, কোনো সমস্যা নেই। গুড। আসলে আমি তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছিলাম, দেখাতে হবে না আমার হাজব্যান্ড কত হ্যান্ডসাম। সাবিহার শেষোক্ত কথা শুনে রাগিব ফোন রেখে সাবিহার দিকে চেয়ে ফিরে বসল। সোফার ব্যাক রেস্টের উপরাংশে ডান হাত রেখে পায়ের উপর পা তুলে চমকপ্রদ গলায় বলল, ওয়াও, আজ প্রথম তোমার কাছ থেকে নিজের প্রশংসা শুনলাম, ভালো লাগলো। রাগিবের এহেন কথার ধরনে সাবিহা কিছুটা লজ্জা পেল, তবে নিজের লাজুক ভাব দমিত রেখে বলল, এখন থেকে ডেইলি শুনবে। ডেইলি? সিরিয়াসলি? ডেইলি তোমার মুখে আমার প্রশংসা শুনলে আমি হাওয়ায় উড়বো? রাগিবের কথায় সাবিহা সশব্দে হেসে উঠল। খানিক বাদে বলল, তুমি কি জানো এই ফেব্রুয়ারি মাসে এখানে কার্নিভাল ফেস্টিভ্যাল হয়? রাগিব এরপর ব্যাপারে সম্পূর্ণভাবে অনবগত হওয়ার ভান করে বলল। না তো, কি হয় এই ফেস্টিভ্যালে? সাবিহার অতি আগ্রহের সহিত রাগিবকে বলল, কার্নিভাল ফেস্টিভ্যাল ভেনিসে ওয়ান অফ দ্য এনসিয়েন্ট ট্রেডিশনের একটা। এখানে সবাই মাস্ক পরে, বিভিন্ন ডিজাইনের ড্রেস পরে, মাস্কগুলোর ডিজাইনও নজর কাড়া হয়। সবচেয়ে বড় কথা, এখানে ফুল ফেসড মাস্কগুলোই বেশি থাকে। এর কারণে কেউ কাউকে খুব একটা চিনতেও পারে না। বাহ, বেশ ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যাল তো। হ্যাঁ, আমরা ফেস্টিভ্যালে যাব, ওকে? ওকে। এই বলে রাগিব সাবিহার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। অতপর জিজ্ঞেস করলো, তুমি কি সিসিলি গিয়েছো কখনো? ভেনিসের বাইরে কখনো যাওয়া হয়নি আমার। আচ্ছা, তোমাকে একদিন সিসিলি নিয়ে যাবো আমি। শহরটা অনেক সুন্দর। তুমি গিয়েছো? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ওখানে থাকে। ও, তাহলে সিসিলি গিয়ে একদিন ঘুরে আসা যায়। এভাবে রাগিব ও সাবিহার মাঝেই কথাবার্তা চলতে লাগলো। রাত 10টা নাগাদ প্রত্যেকে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। সাবিহা আগামীকালকের ক্লাসের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল। রাগিব ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে দরজায় কারোর করাঘাতে তার প্রস্তুতি বিঘ্নিত হলো। সে উঠে গিয়ে দরজা খুলে দেখল সালমা বেগম শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। সালমা বেগম প্রথমে রাগিবকে কিছু বললেন না। রাগিবের দিকে শীতল চাহনিতে চেয়ে তার কাঁধ ছাপিয়ে সাবিহাকে একবার দেখে নিলেন। সাবিহাকে ঘুমাতো দেখেই সালমা বেগম গমগমে গলায় বললেন, রাগিব, আমার রুমে একটু এসো, জরুরি কথা আছে। এই বলে সালমা বেগম পিছনে ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালেন। এদিকে তার এহেন কথার ধরনে রাগিব কিছুটা চিন্তিত হলো, তবে বেশি চিন্তা ভাবনা না করে সালমা বেগমের পিছু পিছু গেল সে। রাগিব রুমে আসতেই সালমা বেগম রুমের দরজা আটকিয়ে দিলেন। কোনরূপ ভূমিকা ছাড়াই বললেন, রাগিব, তোমার বোনকে নিয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। যে প্রশ্নটা করব আশা করি তুমি কিছু মনে করবে না, এবং এ বিষয়ে জানলে আমাকে জানাবে। অকস্মাৎ সালমা বেগমের এহেন কথায় রাগিব নড়ে চড়ে দাঁড়ালো। কিছুটা সতর্ক হলো সে, জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করবেন আন্টি? সালমা বেগম তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, তোমার বোনের চরিত্রের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রাগিব খানিক রেগে গেল। সালমা বেগমের কথা শুনে সে চট করে ধরে ফেলল। সালমা বেগম রামিসার চরিত্র সম্পর্কে নেতিবাচক ধরনের মন্তব্য করলেন। সে চটে যাওয়া মেজাজ নিয়ে সালমা বেগমকে বলল, আমার বোনের চরিত্র সম্পর্কে আমি যথেষ্ট জানি আন্টি। আপনার কথার ধরন শুনে মোটেও মনে হচ্ছে না আপনি ভালো কোনো মিনিংয়ে কথা বলছেন। সালমা বেগম তৎক্ষণাৎ কোনো কথা বললে না। রাগিবকে পাশ কাটিয়ে বেড সাইড টেবিল থেকে বক্সটা নিয়ে এলেন তিনি। অতঃপর সেখান থেকে আফসার সাহেব ও রামিসার ছবিগুলো রাগিবের সম্মুখে ধরে উদ্যত গলায় বললেন, তাহলে এগুলো কি রাগিব? একজন বয়স্ক মানুষের সাথে এতটা ঘনিষ্ঠ অবস্থায় কেন আছে তোমার বোন? সালমা বেগমের হাতে বক্সটা দেখে ভীষণ অবাক হলো রাগিব, কারণ আফসার সাহেব সেই পার্সেলটা পাঠিয়েছিল। সে সালমা বেগমের নিকট হতে বক্সটা হাতে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এটা কোথায় পেলেন? সালমা বেগম দৃঢ় কণ্ঠে বললেন, কোথায় পেলাম সেটা বড় কথা না,
বড় কথা, বাক্সে থাকা ছবিটা নিয়ে, এই ছবি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে তুমি? রাগিব এবার কঠিন দৃষ্টিতে সালমা বেগমের পানে চাইল। দৃঢ় প্রত্যয়ী হয়ে বলল, অবশ্যই পারবো, কারণ আমার বোনের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। ও কেমন তা আমার জানা আছে। কিন্তু আপনার স্বামী সম্পর্কে হয়তো আপনার জানা নেই আন্টি। আপনার হাজব্যান্ড কতটা লো কোয়ালিটির লোক তা আপনি আন্দাজও করতে পারবেন না। সালমা বেগম তেতে উঠলেন। এবার ঝাঁঝালো গলায় বললেন, মুখ সামলে কথা বলো রাগিব। ভুলে যেও না, উনি সাবিহার বাবা। ভুলে যাব কেন আন্টি? তবে কারো সম্পর্কে না জেনে শুধুমাত্র কয়েকটা ছবি দেখে কারো চরিত্র সম্পর্কে বিচার করে ঠিক কাজ করেননি আপনি। কারণ সব সময় চোখের দেখায় সব সত্য হয় না। আর এই ছবিতে শুধুমাত্র রামিসা নেই, আপনার স্বামীও আছে। আর নিশ্চয়ই আপনার স্বামীর মুখের অবস্থা আর রামিসার মুখের অবস্থা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে কি আপনার মনে হয় রামিসার কোনো ভুল আছে? আসলে রামিসার কোনো ভুল নেই। সমস্ত পাপ আপনার স্বামী করেছে। হি ইজ দ্য ক্রিমিনাল। কি যা তা বলছো রাগিব? যা তা নয় আন্টি। আপনি জানেনও না যে আপনার স্বামী কি জঘন্যতম কাজটা করেছে। হি ইজ আ রেপিস্ট। হি রেপড মাই সিস্টার। হি কিলড মাই সিস্টার। রাগিবের মুখে রেপ্ট শব্দটি শুনেই সালমা বেগম স্তম্ভিত হলেন। হতবিহ্বল হলেন। বিবশ হয়ে এলো তার গোটা শরীর। সালমা বেগমের শরীর বিবশ হয়ে এলো। তিনি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে নিলেই রাকিব তার এক হাত ধরে তাকে সামনে নেয়। অতঃপর তাকে সোফায় বসিয়ে রাকিব বলল, নিজেকে সামলান আন্টি, এখনো অনেক সত্য জানার বাকি আছে আপনার। সালমা বেগম শূন্য চাহনিতে রাকিবের দিকে চাইলেন। অবিশ্বাস্য ভরপুর আঁখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এসেছে। স্বামীর সম্পর্কে মস্ত বড় এই সত্য জানার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার দুনিয়া থমকে এসেছে। তিতকুটে এই সত্য এখনও তিনি মেনে নিতে পারছে না। তার মন বলছে এসব মিথ্যে। যেন নিজেকে সান্ত্বনা দিতে তিনি কম্পিত কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করলেন, আমাকে মিথ্যে বলছো না তো রাগিব? রাকিব সালমা বেগমকে সোফায় বসিয়ে নিচে মেঝেতে বসে পড়ল। সালমা বেগমের হেন প্রশ্নের জবাবে সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মিথ্যা বলে আমার কোনো লাভ নেই আন্টি। এই বলে সে সালমা বেগমের পানে পরিপূর্ণ চাহনিতে চাইল। স্পষ্ট দেখতে পেল সালমা বেগমের ছলছল আঁখিজোড়া। বিশ্বাসভঙ্গের হৃদয়ের টুকরো যেন অশ্রু হয়ে দু চোখ বেয়ে বইছে। রাগিব সালমা বেগমকে সান্ত্বনা দিল না, কারণ এক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। আজ হোক কাল হোক এই জঘন্য সত্য সালমা বেগমকে মেনে নিতেই হবে। কিয়ৎক্ষণ বাদে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে সালমা বেগম জিজ্ঞেস করলেন, এগুলো কবেকার ঘটনা রাগিব? রাগিব ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, গত বছরের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না। মনের উপর তীব্র জোর খাটিয়ে নিজেকে দৃঢ় করলেন। অতঃপর স্থির নির্বাক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইলেন। রাগিব তার এই চোখের ভাষায় স্পষ্ট বুঝতে পেরে সালমা বেগম যে পুরো সত্য জানার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন তা বুঝতে রাগিবের সময় লাগলো না। সে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার স্বামী যে ড্রাগ স্মাগলার এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আন্টি? সালমা বেগম আরেকবার ধাক্কা খেলেন। অবিশ্বাস্য চাহনিতে মাথা ঈষৎ ডানে বামে নাড়ালেন, যার অর্থ এই সম্পর্কে তিনি অবগত নন। রাগিব পুনরায় বলতে আরম্ভ করল, আপনার স্বামী বহু পুরনো এক ড্রাগ স্মাগলার। এই সুবিশাল বিজনেসের আড়ালে উনি ড্রাগ স্মাগলিং করে। এই ড্রাগ দিয়েই উনি রামিসাকে নেশাগ্রস্ত করেছিল, তারপর রেপ করে মার্ডার করেছিল। ঘটনা শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ না। আপনার শ্রদ্ধেয় স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। রামিসার আগে পরে উনি 4টা মেয়েকে রেপ করেছে, যার মধ্যে 2জনকে উনি টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। কিন্তু যারা ওনার টাকায় চুপ হয়নি তাদেরকে মেরে ফেলেছেন। সালমা বেগম স্তব্ধ, হতভম্ব। যতই রাগিব কথা বলছে তিনি যেন ততই ধীরে ধীরে নিজের বাকশক্তি হারাচ্ছেন। তিনি আফসার সাহেবের সম্পর্কে এত তিক্ত সত্য শুনবেন তা তার কল্পনাকৃত ছিল। রাগিব এ পর্যায়ে খানিক কঠিন গলায় বলল, আপনার শ্রদ্ধেয় স্বামী হয়তো জানেন না উনি কার মেয়ে আর কার বোনকে মেরেছে। ওনার আইডিয়াও নেই যে রামিসা সিসিলির সবচেয়ে বড় একজন গ্যাংস্টারের মেয়ে। সালমা বেগম বিস্ফোরিত নয়নে রাগিবের পানে চাইলেন। রাগিবের শেষোক্ত কথাটি তার কানে ঝংকার তুলল। তিনি হতভম্ব হয়ে বললেন, মানে তুমি? জি আন্টি, আপনি যা ভেবেছেন তাই। তবে আপাতত বাবার অনুপস্থিতিতে তার দায়িত্বটা আমার কাছে। তাহলে তোমার সম্পর্কে যা যা তথ্য শুনেছিলাম সব ভুল? জি, শুধু আমার বাবা আছে, এই তথ্যটা সঠিক। সালমা বেগম এবার দুহাত মাথায় চেপে ধরলেন। উন্মাদের মতো বললেন, কি হচ্ছে এসব?
এত বড় বড় সত্যগুলো আমার অজানা, এর মানে তুমি কখনোই বাংলাদেশে আসোনি? না আন্টি, আমি এ পর্যন্ত বাংলাদেশে গিয়েছি মাত্র 2বার। আমার জন্ম বেড়ে ওঠা সব সিসিলিতে। এই বলে রাগিব কিয়ৎক্ষণ থামলো, অতপর পুনরায় বলা আরম্ভ করলো। আমার বাবা যখন কলেজে পড়তো তখন থেকে বিদেশে আসার স্বপ্ন দেখেছিল। আমার বাবা ছিল উড়নচণ্ডী আর জেদি ধরনের। সে একবার যে কাজ বা ইচ্ছা পোষণ করে তা কমপ্লিট না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তাই তো কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই দালালের হাত ধরে বহু কষ্টে ইতালিতে পাড়ি জমান তিনি। দালালরা আমার বাবার কাছ থেকে সব টাকা নিয়ে সিসিলিতে এনে ছেড়ে দেয়। তখন বাবা বুঝতে পারে নিজের জেদের বশে কি মারাত্মক ভুলটাই না করেছিলেন তিনি। এরপর কয়েকটা দিন খুব কষ্টে সৃষ্টের রাস্তায় কাটিয়ে দেয় বাবা। ওই কয়টা দিন খেতে না পেরে ক্ষুধার জ্বালায় চুরি করে খাবার খেয়েছে আমার বাবা। একদিন ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায় তখন নিজের অজান্তে একটা লোককে মেরে বসে বাবা। সেই লোকটিকে মেরে পালাতে গিয়ে বাবা একটা গাড়ির সাথে ধাক্কা খায়। সে তখনও জানতো না যে ওই গাড়িতে তখনকার সিসিলির সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল। তার নাম ছিল দেকার্তো। মাফিয়াদের গডফাদার যার নাম, যে সম্পর্কের টানে এখন আমাদের দাদাজান বাবাকে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের কোনো সন্তান না থাকায় বাবার প্রতি দাদাজানের খুব মায়া জন্মায়। নিজের সন্তানের মতো তিনি বাবাকে দেখভাল করতে লাগলেন। এরই কয়েকদিনের মাথায় বাবা জানতে পারেন দাদাজান ডার্ক ওয়ার্ল্ডের কাজকর্মের সাথে জড়িত। সেই বাবার ওই মার্ডার কেসটাকে ধামাচাপা দিয়েছিল। এভাবে জীবনের প্রথম মার্ডার করে বাবা রক্ষা পেয়ে যায়। তারপর নানা চড়াই উতরাই পার করে বাবা দাদাজানের সাথে জগতে পা রাখে। দাদাজান মারা যাওয়ার পর উইল অনুসারে উত্তরাধিকার সূত্রে বাবা দাদাজানের সকল পাওয়ার সম্পত্তি পায়। দাদাজান মারা যাওয়ার পর বাবা ওই জগতে নিজের ভালো পজিশন বানিয়ে নেয়। এমনই এক সময় বাবা আমাদের মায়ের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে ফেলে। আমার মা ছিল ইতালিয়ান। বিয়ের কয়েক মাসের মাথায় আমিও কয়েক বছর পর রামিসার জন্ম হয়। সিসিলিতে আমার বাবার নাম ডাক হয়। এমনকি পুরো ইতালির ডার্ক ওয়ার্ল্ডের অন্যান্য গ্যাংস্টারদের সাথে বাবার ভালো ভাব খাতির হয়ে যায়। কিন্তু ওই যে বলে না, এসব কাজে শত্রুর অভাব হয় না। বাবার ক্ষেত্রে তাই হয়েছিল। আমাদের জীবন ভালোই চলছিল, কিন্তু দাদাজানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাই বহু বছরের চেষ্টার পর উনি আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। কিন্তু ভাগ্যক্রমে আমরা 3জন বেঁচে গেলেও আমাদের মা মারা যায়। এই বলে রাগিব ক্ষণিকের জন্য থামলো। সালমা বেগম দ্বিধাগ্রস্ত চাহনিতে রাগিবের দিকে চেয়ে আছে। উনি ভীষণ দ্বিধান্বিত। রাগিবের সাথে ঠিক কেমন ব্যবহার করবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। রাগিবকে ভয় পাবেন কিনা এ নিয়ে তিনি বেশ দ্বিধান্বিত। কারণ রাগিব তাদের মতো প্রাত্যহিক জীবনযাপন করার স্বাভাবিক এক মানুষ নয়। সে এমন এক মানুষ যার কাছে খুন, অপহরণ এইসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। ফলে এই মুহূর্তে রাগিবের সামনে বসে থাকতেও তিনি ভয়ে আড়ষ্ট হয়ে আসছেন। রাগিব যেন সালমা বেগমের এই মুহূর্তের মনোবস্থা আঁচ করতে পারল। ফলস্বরূপ সে মৃদু হাসে বলল, ভয় পাবেন না আন্টি, আমি তাদের সাথেই খারাপ যারা আমার সাথে খারাপ, আমার ক্ষতি করে যারা। সালমা বেগম নির্বাক রইলেন। রাগিবের এই কথার প্রতি উত্তরে কি বলা উচিত তা তিনি ঠাহর করতে পারলেন না। এদিকে রাগিব বলল, বাকি ঘটনা শুনবেন না? রামেশের সাথে আসলে কি হয়েছিল? ও ভেনিসে পৌঁছালো কি করে? সালমা বেগম ম্রিয়মান ভঙ্গিতে মাথা দোলালেন। রাগিব নিমিষের মাঝেই বলতে আরম্ভ করলো, রামিসা আমার ছোট হওয়ায় ওর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। বাবাও আমি রামিসাকে খুব ভালোবাসতাম। সবসময় ওকে রানীর হালে রাখার চেষ্টা করেছি। ওকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছি যেন এসবের ভিড়ে ও কখনো নিজেকে একা না মনে করে। রামিসা যে ভার্সিটিতে পড়তো সে ভার্সিটির একটা মেয়ের সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। মেয়েটার বাসা ভেনিসে ছিল, ফলে যে কোনো ছুটিতেও ভেনিসে গেলে রামিসাও ওর সাথে ছুটে চলে যেত। আমরা এ নিয়ে রামিসাকে বাধা দিতাম না, ওকে ওর মতো বাঁচতে দিয়েছিলাম। কিন্তু এটাই যে পরে কাল হয়ে দাঁড়াবে তা আজও করতে পারিনি। রামিসা মেয়েটাকে নিজের পরিচয় বলেনি সে গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে, কারণ ওর ভয় ছিল ওই মেয়েটা এমন জানলে রামিসার সাথে আর ফ্রেন্ডশিপ রাখবে না। রামিসার ভয়ের কারণটাও ঠিক ছিল। তো ভেনিসে গেলে মাঝে মাঝে রামিসা আর ওর ফ্রেন্ড ক্লাবে যেত। রেগুলারলি না, মাঝে মাঝে যাওয়া আসা করতো ওরা। তবে সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত ক্লাবে কাটাতো ওরা। এ বিষয়ে আমরা জানতাম। খুব বেশি রাত করতো না বলে রামিসাকে এ ব্যাপারে নিষেধ করিনি আমি। সেপ্টেম্বর মাসের আগেও রামিসা বেশ কবার ক্লাবে গিয়েছিল। এর মাঝে লাস্ট 2বার রামিসা যখন ক্লাবে যায় তখন আপনার স্বামীর নজর রামিসার ওপর পড়ে। প্রথম 2বার খুব ভালোভাবে রামিসাকে পর্যবেক্ষণ করে শেষবারে অ্যাটাক করে। ঘটনার দিনও রামিসা আর ওর ফ্রেন্ড ক্লাবে গিয়েছিল। সঠিক সময়ে ফেরারও কথা ছিল, কিন্তু আপনার স্বামী তা হতে দেয়নি।
রামিসা রোজ যে সফট ড্রিঙ্কস অর্ডার করতো সেটাতে উনি সেদিন রাগ মিশিয়ে দেয়, আর ওনার দেওয়ার রাগের পরিমাণের এক্সেস ছিল। এ কারণে রামিসা নিজের হুঁশে ছিল না। এটাই তো চাইছিল আপনার স্বামী। উনি রামিসার ওই অবস্থার সুযোগে রামিসার সাথে বেশ কিছু ছবি ক্লিক করে, যেটা আপনার অলরেডি দেখা হয়ে গেছে। এরপর ওই রুমের সবাইকে বের করে দিয়ে আপনার স্বামী রামিসাকে। সম্পূর্ণ বাক্য শেষ করতে পারল না রাগিব। তার হাতের মুঠো শক্ত হয়ে এসেছে। আঁকিজোড়ায় ভস্মীকরণ ক্রোধের ছাপ স্পষ্ট, যেন এ ক্রোধের অনরে সে আফসার সাহেবকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। শুধুমাত্র সেই জানে যে নিজেকে সে কিভাবে নিয়ন্ত্রণ করেছে। এ বাড়িতে আসার পর যতবার সে আফসার সাহেবের সম্মুখীন হয়েছে, ততবারই মনের জোরে তার হাত দুটোকে সে নিয়ন্ত্রণ রেখেছে। সে জানে এই হাত দুটোকে সেসব মুহূর্তে নিয়ন্ত্রণহীন হতে দিলে তখনই ওই স্থানে বিরাট এক রণক্ষেত্র তৈরি হয়ে যেত, যা সে কখনোই চাইত না। এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সাবিহা। সে সাবিহাকে ভালোবাসত। সে চেয়েছিল সাবিহার ভরসার পাত্র হয়ে আফসার সাহেবের এই মুখোশ উন্মোচন করে তবেই আফসার সাহেবের উপযুক্ত ব্যবস্থা করতে। সে পথ ধরেই রাগিব এগিয়ে যাচ্ছিল। সালমা বেগম রাগিবের অসম্পূর্ণ কথাটি বিড়বিড় করে নিজের অজান্তেই সম্পূর্ণ করলেন। ভাবতে থাকেন তার স্বামীর মুখোশের পেছনের ওই কালো রূপের কার্যকলাপ। খানিক ভাবতে তার সমস্ত শরীর শিওরে ওঠে। অল্প বিস্তর কেঁপে ওঠেন তিনি। রাগী পুনরায় বলতে আরম্ভ করলেন, ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু তা হয়নি। রামিসাকে নিজের ক্লাব রুমে একবার রেপ করা হলেও আপনার স্বামীর স্বাদ মেটেনি তাতে। সে রামিসাকে ওই অবস্থায় একটা হোটেলে নিয়ে যান, সেখানেও তিনি একই কাজ করেন। তবে এবার তিনি একা ছিলেন না, গিয়াস সাহেব ওনার সাথে ছিলেন। গিয়াস সাহেবকে তো চেনার কথা আপনার স্বামীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী সে। সালমা বেগম আরেক দফা বিস্মিত হলেন। যে গিয়াস সাহেবকে এতদিন তিনি ভালো একজন মানুষ মনে করেছেন, সেও কিনা শেষমেশ নিজের রূপ বদলিয়ে ফেলল। সালমা বেগম যেন আজ আশ্চর্যের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছিয়েছেন। রাগিব একটি দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, সেই রাতে দুজন কয়েকবার রামিসাকে রেপ করে ওকে ওখানেই হোটেলে রেখে বেরিয়ে পড়ে। এ কারণে রামিসার ফ্রেন্ড ওকে রাতে খুঁজে পায়নি। সকালেও রামিসাকে খুঁজেছে সে, কিন্তু পায়নি। এদিকে আমাদের কাউকেও এ ব্যাপারে জানায়নি। হয়তো ও আগে ভাগে আমাদের জানালে রামিসা আজ বেঁচে থাকতো, কিন্তু ওর দায়িত্ব থেকে রামিসা গায়েব হয়েছিল দেখে ও ভয় আমাদের কিছু বলেনি। যতক্ষণ আমাদের জানিয়েছে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন বিকালে আপনার স্বামী ও গিয়াস সাহেব রামিসাকে টাকা অফার করে, কিন্তু বিধ্বস্ত শরীরটা নিয়েও রামিসা এতে রাজি হয়নি। সেসব কিছু বেফাস করার কথা বলে। এরই ভয় ওনারা দুজন মিলে রামিসাকে মেরে ফেলে। ওর মৃত্যুটা ছিল সবচেয়ে ভয়ানক মৃত্যু। রামিসার বডিটা যখন পাই তখন ওর শরীরে এক ফোঁটা কাপড়ও ছিল না। ওর পেটে ছুরির ক্ষত স্পষ্টভাবে প্রথমবারই নজর এসেছিল। ওর হাতের কাছে পড়েছিল এই স্কার্ফটা, যা রক্তে রঞ্জিত ছিল। ওর অবস্থা দেখে বাবা নিজেকে ঠিক রাখতে পারেনি। আদরের মেয়ের এই অবস্থা দেখে বাবা তখনই ব্রেন স্ট্রোক করে। এর জন্য বাবা প্যারালাইজড হয়ে যায়। আমরা কেউ নিজেকে সামলাতে পারিনি। আমাকে সামলানোর মতো ছিল আমাদের একমাত্র বন্ধু রামিসার ফিয়ান্সে অনেক নিজেও সেই মুহূর্তে একদম ভেঙে পড়েছিল, কিন্তু তবু নিজের সাধ্য মতো আমাকে সামলেছে। এই বলে রাগিব নিশ্চুপ বসে রইল। সালমা বেগম লক্ষ্য করলেন এতক্ষণ বাদে রাগিবের চোখজোড়া খানিক সিক্ত হয়ে উঠেছে। তিনি এই ভেবে বিস্মিত হলেন। এই দীর্ঘ সময় যাবৎ রাগিব কিভাবে নিজেকে শক্ত রেখেছে। নিজের বোনের সাথে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনা বর্ণনা করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েনি রাগিব। অবশ্য একজন গ্যাংস্টার নিশ্চয়ই এত নরম মনের মানুষ নয় যে প্রতি ঘটনায় সে কান্নায় ভেঙে পড়বে। সালমা বেগম ও রাগিব দুজনেই নিশ্চুপ রইলেন। অকস্মাৎ সালমা বেগমের সাবিহার কথা মাথায় এলো। ঈষৎ কেঁপে উঠলেন তিনি। তৎক্ষণাৎ নিজের মাঝে ভীষণ আফসোস বোধ করলেন তিনি। আবেগের বশে সাবিহার সাথে রাগিবের বিয়ে দিয়ে কি ভুল চাই না করেছেন তিনি। সালমা বেগম শতভাগ নিশ্চিত হলেন রাগিব প্রতিশোধ নেওয়ার জন্য সাবিহাকে বিয়ে করেছে। তৎক্ষণাৎ তিনি গলা চওড়া করে রাগিবকে বললেন, তাই বলে প্রতিশোধ নেয়ার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলে তুমি? অকস্মাৎ এমন কথায় খানিক ভরকে গেল রাগিব। চোখের কোণায় ভেসে ওঠা অশ্রু মুছে সে বলল, কে বললো যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সাবিহাকে বিয়ে করেছি? রিভেঞ্জ নিতে হলে অন্যভাবে নিতাম, কিন্তু সাবিহাকে বিয়ে করার সাথে এর কোনো সম্পর্ক নাই। আপনার স্বামীর ওপর আমি রিভেঞ্জ নিব ঠিক, তবে সাবিহাকে ব্যবহার করে নয়। ওকে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো খাদ নেই। ওকে ভালোবাসি বলে এতদিন অপেক্ষা করেছি, এত নাটক ঘটিয়ে এ বাড়িতে এসেছি। সালমা বেগম বিস্মিত হলেন। তবে তিনি কিছু বললেন না।
বরঞ্চ দৃষ্টি মেঝেতে দিয়ে ভাবতে লাগলেন সাবিহার কথা। আফসার সাহেবের কথা কিয়ৎক্ষণ বাদে তিনি দুর্বল কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করলেন। এ ব্যাপারে সাবিহাকে জানানো কি জরুরি রাগিব? রাগিব পরিপূর্ণ চাহনিতেই সালমা বেগমের পানি চাইল, দৃঢ় গলায় বলল, অবশ্যই বলা জরুরি। আমি চাই না ও সারা জীবন আপনার স্বামীকে ভালোবাসুন। আমি চাই না ও সারা জীবন আপনার স্বামীকে ভালো মানুষ, ভালো বাবা বলে জানুক। যে মানুষটা নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে রেপ করেছে সে নিশ্চয়ই নিজের মেয়ের কাছে সম্মান পাওয়ার যোগ্য না। এখন এই সত্যটা সাবিহাকে আপনি বলবেন নাকি আমি, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় না এই ব্যাপারে আমার মুখ থেকে ডিরেক্টলি সাবিহাকে বলা কিছু ঠিক হবে। তবে হ্যাঁ, আমি ইনডিরেক্টলি ওকে ওর বাবার সম্পর্কে এসব কিছু বলবো। আপনি আমাকে আটকাতে পারবেন না আন্টি। তবে চাইলে আপনি নিজ মুখে সবটা ওকে বলতে পারেন। এসব কিছু আপনার বিবেকের উপর নির্ভর করে। সব সত্য জানার পরও এই মানুষটাকে আপনি সারা জীবন নিজের মেয়ের চোখে ভালো দেখবেন না ওকে সত্য জানাবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। এই বলে রাগিব চট করে উঠে দাঁড়ালো, দম ফেলে কঠিন স্বরে বলল, আপনার স্বামী ড্রাগ স্মাগলিং করতো, মার্ডার করতো, এটা আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু রেপ, সেটাও আবার আমার আদরের বোনকে, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এখন আপনি আমার কাছে হাজার রিকোয়েস্ট করলেও আমি আপনার স্বামীকে ছাড়বো না। ওনার শেষ নিঃশ্বাসটুকু আমার সামনেই ফেলতে হবে, এটা মনে রাখবেন আন্টি। এই বলে রাগিব চলে যেতে নিল, কিন্তু সালমা বেগম পেছন হতে তাকে ডেকে তার পথ আটকালেন। সালমা বেগম এই মুহূর্তে ভেতর হতে ভেঙে চুরমার হয়ে গিয়েছেন। উঠে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু তিনি জোটাতে পারছেন না। রাগিবকে ডেকে অতি দুর্বল কণ্ঠেই তিনি বললেন, জানো রাগিব, আমি দ্বিতীয়বারেই তোমার কথা কেন বিশ্বাস করে নিলাম? সালমা বেগমের পরিবর্তিত কণ্ঠস্বর শুনে রাগিব ফিরে চাইল, প্রশ্নাতুর চাহনিতে সালমা বেগমের পানে চাইল। সালমা বেগমের দৃষ্টি তখনও মেঝেতে নিবদ্ধ। তিনি খানিক সময় নিয়ে পূর্বের ন্যায় বললেন, সাবিহার বাবার চরিত্র সম্পর্কে আমার আগে থেকে জানা আছে রাগিব, তবে এতটা খারাপ জানতাম না ওনাকে। সাবিহার বয়স যখন মাত্র 5 মাস, দেশে থাকতেও ওর বাবাকে আমরাই এক পরিচিত মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যেতে দেখি। কিন্তু তখন বিষয়টা জানাজানি হওয়ায় গ্রাম্য সালিশে সব ঠিক হয়ে গিয়েছিল। তবে এরপরও উনি আরেকবার এমন পরকীয়ায় জড়িয়েছিলেন, কিন্তু তখন সাবিহার জন্য নিজেকে ওই পথ থেকে ফিরিয়ে আনেন তিনি। এরপর ভ্যানিসে এসে ওনার সম্পর্কে আর কিছুই শুনিনি বা দেখিনি আমি। কারণটাও ধরতে পারলাম আজ, কারণ সাবিহার বাবা আমাকে কিছু জানার সুযোগ দেয়নি, আমাকে পুরোপুরি অন্ধকারে রেখেছেন উনি। এই বলেই সালমা বেগম তীব্র যন্ত্রণার এক দীর্ঘশ্বাস ফেললেন। আফসার সাহেবের চরিত্র সম্পর্কে আরও নতুন তথ্য জানতে পেরে অবাক হলো না রাগিব। সে সহজেই মেনে নিল ব্যাপারটি, বলল না একটি কথাও। খানিক বাদে সালমা বেগম একই ভঙ্গিতে থেকে শান্ত সুরে বলেন, সাবিহার কাছে যাও রাগিব, আমি একটু একা থাকি, কোনো প্রয়োজন হলেও নক করো না, আর যাওয়ার সময় দরজা ভিড়িয়ে দিয়ে যেও। রাগিব টু শব্দটুকু বলল না, কারণ সে কিছুটা হলেও সালমা বেগমের পরিস্থিতি অনুভব করতে পেরেছে। এ কারণে সে নিশ্চুপে রুম হতে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিঃশব্দে দরজা ভিড়িয়ে গেল। রাগিব নিজেদের রুমে সেই দরজা আটকিয়ে দিল। বিছানার দিকে তাকিয়ে দূর হতেই ঘুমন্ত সাবিহাকে দেখে স্মিত হাসল সে। অতঃপর রুমের লাইট নিভিয়ে সে নিঃশব্দে সাবিহার পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত সাবিহাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে করতেই সে বালিশে কোনোই গেলে থুতনিতে হাত ঠেকিয়ে সাবিহার পানি চাইল। তার ঘুমন্ত স্নিগ্ধময়ীর পানে অপলক চাহনিতে চেয়ে রইল সে, যে চাহনিতে মিশে রইল অপরিসীম ভালোবাসা, অকল্পিত ভালোবাসা। যে ভালোবাসা সম্পর্কে সাবিহার কোনো ধারণা নেই, যে ভালোবাসা সম্পর্কে সাবিহা কল্পনাও করেনি কখনো। সে ভালোবাসায় রাগিব আগলে রেখেছে তাকে। এক পর্যায়ে রাগিব অপর হাত দিয়ে আলতো করে সাবিহার চুলের মাঝে হাত বোলালো। অতঃপর তার স্নিগ্ধময়ীর কপালে আলতো করে গভীর চুমু এঁকে বলল, তুমি জানো না সাবিহা, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমার ভালোবাসার গভীরতা সম্পর্কে তোমার ধারণাও নেই সাবিহা। আমি কখনো তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই, আমার বুকের মাঝে আগলে রেখে দিতে চাই। তোমার দিকে কেউ অন্য নজরে তাকিয়ে থাকুক, সেটা আমার সহ্য হয় না। এনজোর ঘটনাটা আমাকে না বললেও আমি জানি সাবিহা, এবার ওকে সুযোগ দিয়েছি, তবে দ্বিতীয়বারও সীমা অতিক্রম করলে আমি আমার সীমা ভুলে যাব। ওকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববো না আমি। এই বলে রাগিব সাবিহার চুলের মাঝে হাত বুলিয়ে দিতে থাকে। এ বছরের চূড়ান্ত শীতের হাওয়া বইছে।
প্রকোপ কমেছে হিম হিম অনিল অনুভূতির। এখন শরীরে হাওয়ায় ছোঁয়ায় শিউরে উঠে না, তবে শরীরের বহিবরণে শীতল হয়ে ওঠে। সালমা বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে নির্বাক চাহনিতেই মেঘের চলাচল দেখছেন মেঘের আড়ালে হঠাৎ হঠাৎ লুকিয়ে যাওয়া চারটি। তিনি তীব্রভাবে অনুভব করছেন তার হৃদয় বৃহৎ একটি ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই ক্ষত শত চিকিৎসাতেও সেরে ওঠার নয়। তার বিধ্বস্ত আখিজোড়া অশ্রুতে টলমল করছে। ক্ষণে ক্ষণে বেয়ে পড়ছে বাঁধ ভাঙা মর্ম যন্ত্রণার নোনা জল। তার মন চাইছে চিৎকার করে কাঁদতে, মন চাইছে কাউকে জিজ্ঞেস করতে কি পাপ করেছিলাম যার শাস্তি এতদিনেও শেষ হয়নি। কিন্তু সালমা বেগম চুপিসারে কাঁদলেন। চাপা কান্নার তোড়েই ঠোঁট চেপে নিজেকে সামলালেন। বারংবার তার চোখের সামনে চলমান দৃশ্যের ন্যায় আফসার সাহেবের নিকৃষ্ট কাজগুলো ভেসে উঠল। এতে আরও ভেঙে পড়লেন তিনি। সময় গড়িয়ে গেল, রজনীর গভীরতা বৃদ্ধি পেল। রাত তখন মধ্যরাতে উপনীত হলো। সালমা বেগমের চাপা কান্নার তোড় কমে এসেছে। মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন তিনি। অতিবাহিত সময়ের সাথে সাথে তিনি নিজেকে পূর্বের তুলনায় দৃঢ়ভাবে সামলে নিয়েছেন। মানসিক অবস্থা খানিক স্বাভাবিক হয়ে এসেছে। তিনি আধভেজা অশ্রুসিক্ত গাল মুছে নিলেন। ব্যালকনি হতে বেরিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলেন। অতঃপর ওয়াশরুম হতে বেরিয়ে তিনি নিজের ফোন নিয়ে চলে গেলেন সাবিতের রুমে। আজ সাবিতের কাছেই ঘুমাবেন তিনি। দীর্ঘক্ষণ কান্নার ফলে তার চোখে মাথা প্রচণ্ড ব্যথায় জর্জরিত করছে। এতে কোনো সন্দেহ নেই মাঝরাতেও ঘুম ভেঙে কান্না করতে বসে যাবেন তিনি। অন্তত আজ সাবিতের কাছে ঘুমালে তিনি কান্না করবেন না। এই চিন্তায় যে ঘুম হতে সাবিত জেগে উঠে তাকে নিজের এই কান্নার অজুহাত দিতে হবে, যা সালমা বেগম কিছুতেই চান না। তিনি চান না সাবিতকে আফসার সাহেবের কুকীর্তি সম্পর্কে অবগত করতে। তিনি চান না ছোট ছেলেটার মনে এ নিয়ে কোনো প্রকার খারাপ প্রভাব পড়ুক। এ কারণে তিনি মনে প্রাণে চাইছেন সাবিতকে এসব বেফাস সত্য হতে দূরে রাখতে। নিষ্পাপ ছেলেটার মনে তার আপন বাবার জন্য ঘৃণার উদ্রেক ঘটাতে চাইছেন না তিনি। কিন্তু কতদিন এসব ঘৃণিত সত্য হতে সাবিতকে দূরে রাখতে পারবেন তা সালমা বেগমের জানা নেই। সালমা বেগম সাবিতের রুমে চলে এলেন। সাবিতের পাশে শুয়ে সাবিতের চুলে বিড়ি কেটে দিতে দিতে ঘুমিয়ে পড়লেন তিনি। থাই গ্লাস ভেদ করে প্রত্যুষের উষ্ণ সোনালি রোদের মৃদু ছোঁয়া এসে সাবিহার মুখশ্রী রাঙিয়ে দিল। সেই রোদের উপস্থিতিতে ঘুম ভাঙল তার। পিটপিট করে আখিজোড়া মেরে চাইল সে। প্রথম কয়েক সেকেন্ড স্থির থেকে সে পার্শ্ব পরিবেশ সম্পর্কে ধারণা নিল। অতঃপর সবকিছু ঠাউর করতে পেরে সে খানিকটা নড়ে চড়ে উঠল। মুহূর্তেই অনুভব করল রাগিব তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ক্ষণে রাগিবের উষ্ণ আলিঙ্গনে তার সমস্ত শরীরে স্নিগ্ধ পরশের ছোঁয়া অনুভব হলো। আবেশে কয়েক মুহূর্তে আখিজোড়া বুঝে মিষ্টি করে হাসল সে। অতঃপর ধীরে সুস্থে রাগিবের দিকে ফিরল সে। ততক্ষণে রাগিবের হাতের বাঁধন খানিক আলগা হয়ে এসেছে। ফলে সাবিহা এক হাত ভাঁজ করে মাথা নিচে ঠেকিয়ে রাগিবের পানে চাইল। ঘুমন্ত রাগিবকে কয়েক মুহূর্তে নিষ্পরক দেখল সাবিহা। রাগিবের মুখমণ্ডল প্রতিটি রেখা ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। দুষ্টু মিষ্টি চাপা হাসির রেখা ঘিরে ধরল সাবিহার ওষ্ঠযুগলকে। এক পর্যায়ে সে অপর হাত দিয়ে আলতো করে রাগিবের গাল বেয়ে আঙুল নামিয়ে নিল। রাগিবের দাড়িতে কিয়ৎক্ষণ আলতো হাত বোলালো সে। ঘুমন্ত রাগিবকে এইভাবে ঘাটতে ভীষণ আনন্দ পেল সাবিহা। কিন্তু তার এই কাণ্ডে রাগিব যেন কখন ঘুম হতে জেগে গিয়েছে তার টের পেল না সে। দাড়িতে সাবিহার হাতের স্পর্শে রাগিব বদ্ধ আখিজোড়ার সহিত বলল, যে কাজটা ঘুমের মাঝে করো সে কাজটা আমি জেগে থাকতে করা যায় না? অকস্মাৎ ঘুমন্ত রাগিবের কণ্ঠস্বর কর্ণপাত হতে চমকে উঠল সাবিহা। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিতে চাইলে রাগিব তাতে বাধা দিল। সে সাবিহার হাতের কবজি ধরে নিজের গালের ওপর রেখে আখিযুগল মেলে চাইল। ঠোঁটে আর আবেশি চাপা হাসি বজায় রেখে নিদ্রাচ্ছন্ন কণ্ঠে ধীর স্বরে বলল, এখন হাত সরিয়ে নিচ্ছ কেন? ভালোই লাগছিল সকাল সকাল তোমার নরম হাতের ছোঁয়া। আচ্ছা শোনো, এখন থেকে রোজ সকালে আমাকে এভাবে জেগে উঠাবে, আন্ডারস্টুড? সাবিহা খানিক লজ্জা মিশ্রিত হাসি হাসল। ঈষৎ ভেঙচি কেটে বলল, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই যে রোজ সকালে তোমাকে ঘুম থেকে উঠাবো। অ্যালার্ম আছে কিসের জন্য? রাগী মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, এই মোলায়েম মোলায়েম হাত থাকতে ওই কর্কশ অ্যালার্মের শব্দে উঠবো কেন? ওয়াইফ হিসেবে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে কি নেই? এত কঠিন কাজ সকাল সকাল করতে পারবো না আমি। দরকার হলে একটা রাবারের হাত বানিয়ে নিয়ে এসো। এই বলেই সাবিহা উঠে নিতে চাইল। কিন্তু রাগিব তাকে বাধা দিয়ে বরঞ্চ নিজের বুকের মাঝে আগলে ধরল, বলল,
রাবারের হাতে কাজ হবে না, আমার স্নিগ্ধময়ীর হাতটাই লাগবে আমার। সাবিহা দ্বিতীয় কিছু বলল না। রাগিবের মুখে স্নিগ্ধময়ী নামটি শুনে তার অন্তঃস্থল মুগ্ধতায় ছেয়ে উঠল। সমস্ত শরীর বেয়ে উষ্ণ প্রেমের ছোঁয়া বয়ে গেল। এভাবেই নির্বিঘ্নে কেটে গেল তাদের ভালোবাসায় মোড়ানো মুহূর্তটি। দুজনে নীরবে হৃদয়ের অন্তঃস্থল দিয়ে সেই মুহূর্তটি ভীষণ উপভোগ করল। সাবিহাকে ভার্সিটি হতে নিতে এসেছে রাগিব। ভার্সিটির মূল ফটকের সম্মুখে গাড়ির উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। অপেক্ষা সাবিহার। আধ ঘন্টা পেরিয়ে যাবার পর সে সাবিহা ও সোফিয়াকে দেখতে পেল। দুজনে গল্প করতে করতে আসছে। অকস্মাৎ সাবিহার পেছনে অ্যাঞ্জোকে দেখতে পেল রাগিব। মুহূর্তেই সতর্ক চেতনায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করলো সাবিহা ও এনজোর পানে। এদিকে পেছন হতে হাঁটতে হাঁটতে পেছন হতে কারোর উপস্থিতি টের পেয়ে থমকে দাঁড়ালো। চট করে পেছনে চাইল সে। অ্যাঞ্জোকে দেখে মুহূর্তেই তার চেহারার রূপরেখা বদলে গেল। হাসি হাসি মুখশ্রী মুহূর্তেই প্রধান্বিত হয়ে এলো। সে কঠিন স্বরে অ্যাঞ্জোকে বলল, তোমাকে সেদিন নিষেধ করা সত্ত্বেও তুমি আজও আমার পিছনে এসছো। অ্যাঞ্জো একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, কি করব বলো সাবিয়া, তুমি মানুষটাই এত লোভনীয় যে বারবার তোমার পিছে ছুটে চলে আসে। এই যে মধুর পিছনে যেভাবে মৌমাছি লাগে ঠিক সেভাবেই তোমার পিছনে লেগে আসি আমি। এতে অবশ্য আমার কোনো আফসোস নেই, কারণ তুমি এতটাই হট যে চাইলেও নিজেকে কন্ট্রোল করা যায় না। অ্যাঞ্জোর শেষোক্ত কথাটি শুনে সাবিহা ক্রোধের অনরে জ্বরে উঠল যেন। মুহূর্তে সে অ্যাঞ্জোকে থাপ্পড় মারতে উদ্যত হলো, কিন্তু ঘোড়া ভার্সিটির সামনে অযথা তামাশা করতে মোটেও ইচ্ছুক নয় সে। ফলে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো সে। এ পর্যায়ে সে রাগিবের সম্পর্কে অ্যাঞ্জোকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই অ্যাঞ্জো সাবিয়ার ডান হাত জোর জবরদস্তি ধরে কাছে এনে বলল, সবার সামনে এভাবে কথা বলতে ভালো লাগছে না, চলো একটু রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। মুহূর্তেই সাবিহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অ্যাঞ্জোকে থাপ্পড় মারতেই উদ্যত হলো, কিন্তু চোখের পলকে অ্যাঞ্জো তাকে বাধা দিয়ে তার হাতটি পুনরায় ধরে বলল, এ হাতে থাপ্পড় মানে না সাবিয়া, তুমি যেমন আগুন, তাতে তোমার এ থাপ্পড়ে তো আমি জ্বলে পুড়ে ছারকার হয়ে যাব। সাবিহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অ্যাঞ্জোর সাথে পেরে উঠল না সে। উপরন্তু হাত ছাড়াতে না পেরে সে দাঁতে দাঁত চেপে বলল, আমি চাই তুমি জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাও। এরপর যদি আমার পিছু ছাড়ো তো। আমার থেকে পিছু ছাড়ানো এত সহজ নয় সাবিয়া, বরং যতই তুমি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে ততই আমি তোমাকে নিজের কাছে টেনে নিব। ইটস ইম্পসিবল এনজো, কারণ আমি অলরেডি ম্যারিড। আমার হাজব্যান্ড আমার জন্য বাইরে ওয়েট করছে। সাবিহার এ কথায় অ্যাঞ্জোর চাহনি মুহূর্তেই বলতে গেল। সে হুট করে সাবিহার হাত ছেড়ে দাঁড়ালো। কিয়ৎক্ষণ সাবিহার দিকে চেয়ে থেকে পুনরায় নিজের পূর্বের রূপে অবতীর্ণ হয়ে বলল, তো হাজব্যান্ড থাকলে বুঝি সময় কাটানো যায় না? অবশ্যই কাটানো যায় সাবিয়া, আর তুমি আমার সাথে সময় কাটাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সাবিহা কোনো জবাব দিল না, বরং অ্যাঞ্জোর দিকে ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সে অপর দিকে পা বাড়ালো। তার সাথে হাঁটা শুরু করলো সোফিয়াও। সোফিয়া তাকে জিজ্ঞেস করলো, তুমি কি রাগিবকে এনজোর ব্যাপারে বলবে সাবিহা? হ্যাঁ, কারণ আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এই বলে ভার্সিটির মূল ফটকের দিকে দৃষ্টি পড়তেই সে রাগিবকে দেখতে পেল। রাগিব তাকে দেখে মৃদু হাসতেই সেও রাগিবকে মৃদু হাসি উপহার দিল। অতপর সে রাগিবের নিকটে পৌঁছাতেই রাগিবকে জিজ্ঞেস করলো। কখন এসেছো? রাগিব তৎক্ষণাৎ জবাব দিল না, পূর্বোক্ত স্থানে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জোর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেশিক্ষণ না। ও আচ্ছা, চলো যাওয়া যাক। সোফিয়াকেও ওর বাড়িতে ড্রপ করে দিব আমরা, ওকে? রাগিব এখনো কঠিন দৃষ্টিতে অ্যাঞ্জোর দিকে চেয়ে আছে। সে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে অ্যাঞ্জোকে। এদিকে রাগিবের পাশে সাবিহাকে দেখে অ্যাঞ্জোর বুঝতে বাকি রইল না এটি সাবিহার হাসবেন্ড। সে রাগিবের এ দৃষ্টিতে খানিক শিউরে উঠল। অতপর শুকনো একটি ঠোক গিলে কাল বিলম্ব বাদে পিছনে ফিরে হাঁটা শুরু করলো সে। রাগিবের নিকট হতে কোনো জবাব না পেয়েই সাবিহা পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করলো। এ পর্যায়ে রাগিব বলল, ওকে, আচ্ছা ওই ছেলেটা কে যে তোমার হাত ধরেছিল? সাবিহা এক পলক সোফিয়ার দিকে চাইল। সোফিয়া তাকে অ্যাঞ্জোর ব্যাপারে বলতে আশ্বস্ত করলে সে বলল, ওটা এনজো, বাড়িতে পৌঁছে তোমাকে ওর ব্যাপারে বলবো। রাগিব দ্বিতীয় কথা না বলেই গাড়িতে উঠে বসলো। তার পাশে ফ্রন্ট সিটে বসলো সাবিহা ও ব্যাক সিটে বসলো সোফিয়া। দুজনে বসে পড়লে রাগিব গাড়ি জানালার কাজ ভেদ করে দূর হতেই অ্যাঞ্জোকে এক নজর দেখে নিল। অতপর নিজের মাঝেই আওড়ালো সে, মিস্টার এনজো, আপনি আপনার সীমা অতিক্রম করেছেন। এখন আপনার জন্য একটু খাতির যত্নের ব্যবস্থা না করলেই নয়। এই বলে সে গাড়ি স্টার্ট দিল।
বদ্ধ করে দু হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ক্ষুদ্র ড্রাগ ডিলার সার্জো। একটি কাপড়ের টুকরো দিয়ে তার মুখ বাঁধা। বদ্ধ করে এহেন অবস্থায় নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করছে সে জানে না কে বা কারা কি উদ্দেশ্যে তাকে এখানে ধরে এনেছে। সে নিজের হাত ও পায়ের বাঁধন খোলার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু শত চেষ্টাতেও দৃঢ় এ বাঁধন হতে মুক্ত হতে পারল না সে। তার আশেপাশে স্যুট বুট পরিহিত বেশ কজন মানুষ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে সে শুনতে পেল গাড়ি থামানোর শব্দ, কারোর পায়ে হাঁটা জুতোর শব্দ। এ নিয়ে তার মস্তিষ্কে উকি দিল বেশ কটি প্রশ্ন। তার এই প্রশ্নের জবাব দিতেই যেন সেই স্থানে রাগিবের আগমন ঘটল। কালো শার্ট কোট প্যান্ট পরিহিত রাগিবের দেহভঙ্গিমা ও আচরণ দেখে সার্জোর বুঝতে বাকি রইল না যে সে কোনো সাধারণ মানুষের কবলে পড়েনি। সার্জোর সামনে একটি চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল রাগিব। হাতের পিস্তলের ট্রিগার পয়েন্ট ধরে ঘোরাতে ঘোরাতে কোনোরূপ ভূমিকা ছাড়াই অতি শীতল কণ্ঠে বলল, মিস্টার সার্জো, নিজের প্রাণ ভিক্ষা চাইলে মিস্টার আফসার সাহেবের বিপক্ষে গিয়ে আমাদের জন্য কাজ করতে হবে তোমাকে। সার্জো রাগিবের এই শীতল কণ্ঠে নড়ে চড়ে বসল। আমতা আমতা করে বলল। কি কাজ? রাগিব তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে দেখিয়ে বলল, ও তোমার কাজ বুঝিয়ে দিবে তোমাকে। শর্টে বলে রাখি, একটা পার্টিতে গিয়ে তোমাকে কিছু কাজ করতে হবে। সার্জো ভয়ার্ত চাহনিতেই রাগিবের পায়ে চাইল। অনেকটা সাহস জুগিয়ে দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করল, যদি তোমাদের বলে দেওয়া কাজ না করি তবে এতে আমার ফায়দা কি? সার্জোর এহেন কথায় রাগিব মুখ ফিরিয়ে হাসল। অতঃপর অকস্মাৎ সার্জোর মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রুর হাসি দিয়ে বলল, এই পিস্তল আমি চালাতে 1 মিনিটও সময় নিব না সার্জো। নাও ডিসিশন ইজ ইয়োর্স। আই হোপ তোমার দুটো প্রশ্নের জবাবই তুমি পেয়ে গেছো। সার্জো দ্বিতীয় কোনো কথা বলার সাহস করল না। শুকনো একটি ঢোক গিলে বলল, আচ্ছা, তোমরা যা বলবে তাই করবো আমি। সার্জোর কথা শুনে রাগিব স্মিত হাসে পিস্তল সরিয়ে নিজের পকেটে পুরে দিল। অতঃপর উঠতে নিলেই তার এক সাহচর্য পেছন হতেই ফিস ফিস করে তাকে বলল, রাগিবের এমন চাহনি খানিক চিন্তিত দেখালো। ঠোঁট কামড়ে কয়েক মুহূর্ত কিছু ভাবল সে, অতঃপর বলল, ওকে, আজ রাতেই দেখা করবো ওনার সাথে। আই থিঙ্ক আমি ওনার দেখা করার কারণটা জানি। যাই হোক, তুমি মিস্টার ডেভিডকে জানিয়ে দিও যে আমি ওনার সাথে দেখা করে কিছু ব্যাপারে ডিসকাস করতে চাই। রাগিবের সম্মতি পেয়ে তার সাহচর্য চলে গেল। আর রাগিব খানিকক্ষণ সেখানেই বসে রইল। ঘুমন্ত ভ্যানিস শহর ঠিক পুরোপুরি ঘুমন্ত নয়। নিস্তব্ধ পুরী বলে পরিচিত গ্যাংস্টারদের বিশেষ সাক্ষাৎকারের স্থান এখনও জাগ্রত, যেন সেখানে এখনও রজনীর ছোঁয়া লাগেনি, বাড়েনি রজনীর খানিক গভীরতাও। ভেনিস শহরকে গোড়া হতে নিয়ন্ত্রণকারী মিস্টার ডেভিড দলবল নিয়েই নিজেদের পরিচিত আড্ডা মহলে বসে আছেন। তার সামনে বসে আছে রাগিব। মুখোমুখি দু গ্যাংস্টার নিশ্চুপ বসে আছে। মিস্টার ডেভিডের কাটা ঠোঁটের কোনায় স্থান পেয়েছে আতিথেয়তাপূর্ণ হাসি। রাগিবের সাথে দ্বিতীয়বারের সাক্ষাৎকারে তিনি ভীষণ খুশি হয়েছেন। খুশি হয়েছে স্বয়ং রাগিবও। মুখোমুখি দু সোফার মধ্যখানে কাচের তৈরি গোল টেবিল হতে দুটো ড্রিঙ্কসের গ্লাস তুলে নিল দুজনে। মিস্টার ডেভিড ড্রিঙ্কসে এক চুমুক দিয়ে ভদ্রতাসূচক হাসি দিয়ে বললেন, দ্বিতীয়বার তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো মিস্টার রাকিব শাহরিয়ার। রাগিব মৃদু হেসে বলল, তোমার সাথেও দেখা করে খুব ভালো লাগলো মিস্টার ডেভিড। আই গেস আমি জানি তুমি আমাকে কেন ডেকেছো। রাগিবের শেষোক্ত কথাটি শুনে মিস্টার ডেভিড শব্দ করে হেসে উঠলেন। কাটা ছেঁড়া পূর্ণ মুখশ্রীতে সে হাসি ভয়ানক দেখানো। এই হাসি দেখে সাধারণ মানুষও নিশ্চিত হবে উনি ভেনিসের বিখ্যাত গ্যাংস্টার মিস্টার ডেভিড লুসেন্ট, যার ভয়ে সবসময় তটস্থ থাকে এখানকার স্থানীয় পুলিশ সদস্যগণও, যার নাম ভেনিসের ছিচকে চোরগুলোর মুখে মুখেও প্রচলিত। মিস্টার ডেভিড ড্রিঙ্কসের গ্লাস সহ সম্মুখের দিকে এগিয়ে এলেন। গ্লাসটি টেবিলের উপর রেখে পরনের কোটটি খানিক ঠিকঠাক করে বলল, দেখো রাকিব, তুমি যেমন সিসিলি শহরকে নিয়ন্ত্রণ করো, তেমনি আমিও ভেনিস শহরকে নিয়ন্ত্রণ করি। সেই হিসেবে এ শহরের সব শান্তি রক্ষার দায়িত্ব আমার, রাইট? রাগিব গ্লাসে আরেকটি চুমুক দিয়ে বলল, রাইট মিস্টার ডেভিড। সেহেতু আমার শহরে এসে তুমি যে এই খানিক সময়ের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, সেটা নিশ্চয়ই আমার ভালো লাগার কথা নয়। রাগিব মুখ ফিরিয়ে মৃদু হাসলেও বলল, তোমার যেটা ভালো লাগেনি তা জানি মিস্টার ডেভিড, তবে আমার কাজ শেষ হলেই আমি চলে যাব এখান থেকে। কি কাজ, কি উদ্দেশ্যে এসেছো তুমি?
ড্রাগ স্মাগলার মিস্টার আফসার সাহেবের সম্পর্কে নিশ্চয়ই জানা আছে তোমার। হ্যাঁ, জানা আছে। ওনার সাথে কিছু পার্সোনাল ডিল করা বাকি আছে আমার। এদিকে কাজ শেষ হলে আমি সিসিলিতে ব্যাক করব। আই হোপ আমার প্রাইভেসিকে সম্মান দিয়ে পার্সোনাল ডিলের বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন আমায়। মিস্টার ডেভিড রাগিবের ডিলের সম্পর্কে কিছু জানতে চেয়েছিল, কিন্তু রাগিবের শেষোক্ত কথাটি দমে গেলেন তিনি। কিয়ৎক্ষণ বিনা বাক্যে রাগিবের পানে চেয়ে রইলেন তিনি। অতঃপর টেবিলে থাকা বোতল হতেই রাগিবের গ্লাসে একটু ড্রিঙ্কস ঢেলে দিলেন তিনি। নিজের গ্লাসেও ড্রিঙ্কস ঢেলে রাগিবের সাথে চিয়ার্স করে সে ড্রিঙ্কস করেন। শেষ রাতে চুপিসারে বাড়ি ফিরল রাগিব। কোথায় গিয়েছিলে তুমি? সাবিহা রেহন প্রশ্নে হকচকালো রাগিব। নিঃশব্দে শুকনো একটি ঝোঁক গিলে তৎক্ষণাৎ বলল, গেস্ট হাউসে গিয়েছিলাম একটু কাজে। তুমি টের পেলে কখন? সাবিহা জবাব দিল না। পুনরায় ঘুমে দেশে পাড়ি জমালো সে। হাফ ছেড়ে বাসল রাগিব। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সেও ঘুমিয়ে পড়ল। আফসার সাহেব ও সামাদ সকাল 11টার দিকে ভেনিস ফিরেছেন। এয়ারপোর্ট হতে সোজা বাড়িতে চলে এলেন তারা। তাদেরই অকস্মাৎ আগমনে সাবিহা ও সাবিত ভীষণ খুশি হলো, কিন্তু সালমা বেগমের স্বস্তি শান্তি সব জানালা দিয়ে পালালো। সে বিষাক্ত সত্যের কিছু একটা ভুলে তিনি চিন্তাহীন সময় কাটাতে চেয়েছিলেন, তা যেন আফসার সাহেব ইচ্ছাপূর্বক হতে দিলেন না। বিঘ্ন ঘটালেন সালমা বেগমের জীবনে। আফসার সাহেব রুমে প্রবেশ করতেই সালমা বেগম তাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে রুম হতে বেরিয়ে গেলেন। সালমা বেগমের হেন উপেক্ষাপূর্ণ আচরণে খানিক অবাক হলেন আফসার সাহেব। তবে রোজকার ন্যায় সালমা বেগমের আচার আচরণ মন অবস্থা অগ্রাহ্য করলেন তিনি। পরনের পোশাক বলতেই ওয়াশরুমে চলে গেলেন তিনি। ওয়াশরুম হতে বেরোতেই সাবিহা ও সাবিত আফসার সাহেবের সাথে দেখা করতে এলেন। তিনি সাবিহা ও সাবিতের সাথে স্বাভাবিক হয়ে কথা বললেন। সাবিহার মুখে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করলেন যেন কিছুদিন পূর্বে রাগিবের সাথে বিয়ের ব্যাপারে কোনো ঝামেলাই হয়নি। বাবের এই আচরণে যার পর নাই খুশি হলো সাবিহা। মন হতে সকল প্রকার বোঝা নেমে গেল তার। সে ধরেই নিল তার বাবা রাগিব তার বিয়ের বিষয়টি মেনে নিয়েছে। যদিও এ নিয়ে সে আগ বাড়িয়ে কথা বলল না। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত রাত, যে রাতের জন্য গত দুদিন যাবৎ নানা প্রকার জল্পনা কল্পনা সাজিয়েছে রাগিব। কারণ এ রাতেই সে আফসার সাহেব সম্পর্কে সাবিহাকে ছোট্ট একটা ইঙ্গিত দিতে চলেছে। সে জানে এতে সাবিহা কিছুটা হলেও ভেঙে পড়বে, তবে সে যে সাবিহাকে সামনে নিতে পারবে এতে শতভাগ নিশ্চিত সে। বার্থডে পার্টি উপলক্ষে মেরুন রঙের সাধারণ একটি গাউন পরেছে সাবিহা। মাথার চুলগুলো এলোমেলোভাবে খোপা করা, কানে অতি সাধারণ একজোড়া দুল, আর মুখে সাধারণ সাজ। এই সাধারণ সাজেই অসাধারণ দেখাচ্ছে সাবিহাকে। রাগিবের মুখে নজরই হচ্ছে না তার স্নিগ্ধময়ীর এ অসাধারণ ও অপরূপ রূপ হতে। সে অপলক চেয়ে আছে সাবিহার পানে। তার এ চাহনি দেখে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হয়ে এলো সাবিহার। সে ড্রেসিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে রাগিবের সম্মুখে দাঁড়ালো। লজ্জায় রাগিবের দু চোখ নিজ হতে বন্ধ করে লাজুক হাসি দিয়ে বলল, অতিরিক্ত নজর দিয়ে ফেলেছো আমায়। এবার একটু চোখ দুটো বন্ধ থাক, রিল্যাক্স করুক তোমার চোখ দুটো। রাগিব মুচকি হেসে চোখের উপর হতে সাবিহার হাত জোড়া সরিয়ে দিল। অতঃপর সাবিহার হাত জোড়া নিয়ে সাবিহার কোমরের পেছনে ধরে লঘু কণ্ঠে বলল, তোমাকে যতই দেখি ততই কন্ট্রোললেস হয়ে পড়ি আমি। এখন তো মনে যাচ্ছে তোমাকে একটা বাক্সে বন্দি করে রাখতে, যেন আমার এই স্নিগ্ধময়ের এই রূপ কেউ না দেখে। লজ্জায় সাবিহার ফর্সা গাল রক্তিম ভাব ধারণ করল। রাগিবের চোখে চোখ রেখে লাজুক হাসি দিয়ে বলল, এমনটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য মিস্টার রাগিব শাহরিয়ার। আপনি কি জানেন আজ আপনাকে এই কালো সুটবুটে দেখে কত মেয়ে ঘায়েল হবে? রাগিব ঠোঁট বাঁকিয়ে হাসল। সাবিহার হাত ধরে নিজের কাছে টেনে এনে বলল, যে মেয়েটার ঘায়েল হওয়ার কথা সে কি ঘায়েল হয়েছে? যদি বলি না? তাহলে তাকে ঘায়েল করার জন্য অন্য পথ অবলম্বন করতে হবে। কি পথ? সাবিহার প্রশ্নের জবাব দিল না রাগিব। উপরন্তু সাবিহার মুখের দিকে ধীর গতিতে এগিয়ে গেল সে। তার এই অগ্রসর ক্রিয়ায় সাবিহার বুঝতে বাকি রইল না রাগিব কি করতে চাইছে। এ বোঝা মাত্র সে তৎক্ষণাৎ রাগিবের হাত হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক কদম পিছিয়ে এলো, বলল, মিস্টার রাগিব শাহরিয়ার, একটু লিমিটের মধ্যে থাকতে শেখো। রাগিব বাঁকা হেসে সাবিহার দিকে খানিক এগিয়ে গিয়ে বলল, ওয়াইফের সাথে কিসের লিমিট? ইস, আমরা এখনো পার্টিতে যাব। এসব ঢং বাদ দিয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে রাগিবের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। অতঃপর রাগিবের পরনের টাই পূর্বের তুলনায় একটু টাইট করে দিল সে। অতঃপর দুজনেই পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিশাল হলরুমের ন্যায় বাংলোতে বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। সাবিহার যে ফ্রেন্ডের বার্থডে পার্টি, সে ফ্রেন্ড ধনী ঘরের একজন।
সেই হিসেবে সামান্য এক বার্থডে পার্টির আয়োজনও বেশ জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। কেক কাটা শেষে সকলে নিজেদের মতো পার্টি উপভোগ করছে। সাবিহা ও সোফিয়া একত্রে অরেঞ্জ জুস পান করছিল। হঠাৎ জর্জ সোফিয়াকে ডাকায় সোফিয়া চলে যায়। একা পড়ে যায় সাবিহা। এদিকে রাগিব সাবিহাকে জরুরি একটি কলের কথা বলে পার্টির শোরগোলপূর্ণ পরিবেশ হতে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। ফোনে অ্যান্ড্রুর সাথে জরুরি কথায় ব্যস্ত সে, কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার দৃষ্টিজোড়া সাবিহাতে নিবদ্ধ। এদিকে সাবিহাকে একা পেয়ে পৈশাচিক এক হাসি দিল অ্যাঞ্জো। পার্টির শুরু হতেই সাবিহাকে রাগিবের সাথে দেখে ভেতরে ভেতরে জ্বলছিল সে। অপেক্ষায় ছিল শুধু সাবিহাকে একা পাওয়ার। এর এই সুযোগে নিজের কার্য হাসিলের জন্য ওত পেতে থাকা অ্যাঞ্জো এগিয়ে গেল সাবিহার দিকে। অ্যাঞ্জোকে এগিয়ে আসতে দেখে দৃষ্টি কঠোর করে সাবিহা। সতর্ক হলো রাগিব। সে তৎক্ষণাৎ অ্যান্ড্রুর কল কেটে দিল। এগিয়ে গেল সাবিহা ও অ্যাঞ্জোর দিকে। ততক্ষণে অ্যাঞ্জো সাবিহার বাহুতে হাত ঘষে বলল, আজকে পুরোই আগুন লাগছে তোমাকে সাবিহা, আমি কিন্তু কন্ট্রোললেস হয়ে পড়ছি। অ্যাঞ্জোর এ বাজে কথার ধরনে সাবিহা প্রচণ্ড ক্রোধিত হলো। এক ঝটকায় অ্যাঞ্জোর হাত সরিয়ে দিতেই অ্যাঞ্জো পুনরায় তার বাহুতে হাত দিতে চায়। কিন্তু এই পর্যায়ে অকস্মাৎ সেই স্থানে রাগিবের আগমন ঘটল। সে বিনা বাক্যে খট করে অ্যাঞ্জোর হাত চেপে ধরল। স্বাভাবিকের তুলনায় বেশ জোরে অ্যাঞ্জোর হাতে চাপ দিয়ে স্মিত হাস্যে হিনহিনে স্বরে বলল,